আচ্ছা, আজকে আমরা থার্ড টপিক নিয়ে ডিসকাস করব। থার্ড টপিকটা কি ছিল? থার্ড টপিকটা ছিল তুরস্ক সাম্রাজ্য। তো তুরস্ক সাম্রাজ্য ইতিহাসে একটা নামে খুব বিখ্যাত। কি নাম? ইউরোপের রুগ্ন বা রুগন। এক একজনের বইতে এক এক রকম স্পেলিং লেখা থাকে। যদি তোমাদের প্রশ্ন দেয় ইউরোপের রুগ্ন বা রুগন মানুষ কাকে বলা হয়, তাহলে কিন্তু আবার ভেবে বসো না কোনো মানুষের কথা বলা হচ্ছে। এটা কিন্তু একটা গোটা সাম্রাজ্যের কথা বলা হচ্ছে, যে এই তুরস্ক সাম্রাজ্যকে ইউরোপের রুগন মানুষ বা রুগ্ন মানুষ বলা হয়। এবার প্রশ্ন আসতেই পারে, কেন বলা হয়? কেন বলা হয় তার আগে জানতে হবে এই সাম্রাজ্যটা আসলে ছিল কোথায়, ঠিক কোন জায়গাটায় বা কোন জায়গাগুলো নিয়ে এই সাম্রাজ্যটা গঠিত ছিল। ইতিহাস বলছে যে পঞ্চদশ, ষোড়শ আর সপ্তদশ শতকে এশিয়া, আফ্রিকা, ইউরোপের বিস্তীর্ণ এলাকা জুড়ে নাকি এই তুরস্ক সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল। সপ্তদশ শতক অবধি এটা মোটামুটি তাও ঠিকঠাকভাবে রাজ্য শাসন করেছে, কিন্তু অষ্টাদশ শতকের শুরু থেকেই নানা কারণে এটা কি হয়েছিল, এই সাম্রাজ্যটা দুর্বল হয়ে পড়েছিল। সেটা আভ্যন্তরীণ কারণ হোক, বৈদেশিক কারণ হোক, কিন্তু দুর্বল হয়ে পড়েছিল। এবার এই দুর্বল হওয়ার কারণগুলো কি কি? বলা হয় যে 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 পরিবর্তনগুলো করার কথা ছিল সেই পরিবর্তনগুলো এই তুরস্ক সাম্রাজ্যের যারা মাথা তারা করেনি। তার ফলে কি হয়েছে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব দিক থেকে এই সাম্রাজ্যটা দুর্বল হয়ে পড়েছিল। যে যে সংস্কারগুলো নেওয়ার দরকার ছিল, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক বা অর্থনৈতিক দিক দিয়ে, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে, সেগুলো নেয়নি। তার ফলে যা হওয়ার, এবার সবাই যখন চারদিক দিয়ে আক্রমণ করতে শুরু করে, তখন এরা আর কি করতে পারলো, সেই আক্রমণ ঠেকাতে পারলো না, যার অবধারিত ফল কি ছিল, পতন। তো এই যে সংস্কারগুলো করতে পারেনি বা করেনি, এর জন্য যে দুর্বল হয়ে পড়েছিল সাম্রাজ্যটা, ঠিক সেই কারণেই একে বলা হয় ইউরোপে রুগ্ন মানুষ বা রোগন মানুষ। ঠিক আছে? তুরস্ক সাম্রাজ্যের এই দুর্বলতার সুযোগ নিয়ে আরও একটা জিনিসের উত্থান হয়। কিসের? না, বলকান জাতীয়তাবাদ বা বলকান আন্দোলন। এটা ওইভাবে প্রশ্নটা আসে না, এটা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে যে বলকান জাতীয়তাবাদ কি।
তো এই বলকান জাতীয়তাবাদটা কি বলছে? তুরস্কের শাসকরা কোন ধর্মের ছিল? ইসলাম ধর্ম, কারণ ওরা তুর্কি জাতি, তো এরা ইসলাম ধর্মাবলম্বী ছিল। এবার এই সাম্রাজ্যের মধ্যে যে ছোট ছোট জনপদ বা রাজ্যগুলো ছিল, সেখানে আবার বিভিন্ন ভাষাভাষী জাতি ধর্মের মানুষ থাকতো। এবার তুরস্ক সাম্রাজ্যের মাথা এরা হচ্ছে ইসলাম ধর্মের পৃষ্ঠপোষক, আর বিভিন্ন জাতি বা রাজ্যগুলো হচ্ছে আবার ভিন্ন ভিন্ন ধর্মের পৃষ্ঠপোষক। তার ফলে কি হলো, সব সময় দুটো ভিন্ন ধর্মের মধ্যে যুদ্ধ লেগে রইল। এবার এই যুদ্ধের ফলে তুরস্ক সাম্রাজ্যের অধীনে থাকা সমস্ত ছোট ছোট রাজ্যগুলো নিজেদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য বা স্বাধীন করার জন্য বিদ্রোহ শুরু করলো। তো এইখানে এই বলকান জাতীয়তাবাদের উৎপত্তি। বলকান অঞ্চল বা বলকান অঞ্চলের লোকরা কি করলো, তুরস্কের ছত্রছায়া থেকে বেরোবার জন্য, তুরস্কের অধীন থেকে বেরোনোর জন্য আন্দোলন শুরু করলো। সেটাই হচ্ছে বলকান জাতীয়তাবাদ। ঠিক আছে, তো এটা 2 মার্কসের আসে যে বলকান জাতীয়তাবাদ কি। তো তখন লিখবে যে তুরস্ক সাম্রাজ্য মধ্যে যে সমস্ত ছোট ছোট রাজ্য ছিল, তারা তুরস্ক সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদেরকে স্বাধীন করার জন্য যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনকেই বলকান জাতীয়তাবাদ বলা হয়। ঠিক আছে, আরেকটা প্রশ্ন আসে যে তুরস্ক সাম্রাজ্যকে কেন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়? তো কেন বলা হয় আগেই বলেছি। এবার এটার উপর একটা ছোট্ট নোটস লেখা আছে, তোমরা সেটা দেখে নাও। তো ভিডিওটা পজ করে তোমরা এই নোটসটা লিখে নিতে পারো। ঠিক আছে, এখান থেকে এই যে এতটা। ঠিক আছে, এটা 2 মার্কস। আচ্ছা, এরপরে আমরা লাস্ট টপিক 4th টপিকে চলে যাব। তো চলো যাই। আমাদের 4th টপিক কি ছিল? গ্রিস বা গ্রিক জাতীয়তাবাদ। তাহলে গ্রিক জাতীয়তাবাদটা কি? গ্রিস এরাও কিন্তু নিজেদেরকে স্বাধীন করার চেষ্টা করেছিল, এরা কিন্তু স্বাধীন হয়েও ছিল। তো এই গ্রিস সাম্রাজ্যের স্বাধীনতার আন্দোলনকেই বলা হয় গ্রিক জাতীয়তাবাদ। তো কোনো কিছু তো একা একা হয় না, তো কারোর না কারোর নেতৃত্বে হয়েছিল। তো এই গ্রিক জাতীয়তাবাদে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। একজন হচ্ছে রিগাস, নামগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। আর একজন হচ্ছে তাহলে একজন হচ্ছে রিগাস আর একজন হচ্ছে কে অ্যাডাম্যান্টিওস কোরেস। এই দুজন ব্যক্তি ছিল মূল বা
গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা কিনা গ্রিক জাতীয়তাবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আর গ্রিসের স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছিল। শুধু এই দুজন ব্যক্তির নাম বললে অর্ধেক বলা হবে। এছাড়াও একটা গুপ্ত সমিতি ছিল। ইতালির যেরকম ঐক্য আন্দোলনে গুপ্ত সমিতি কার্বোনারির একটা ছোট্ট অবদান ছিল, ঠিক সেরকম গ্রিক জাতীয়তাবাদ বা গ্রিসের স্বাধীনতা আন্দোলনেও একটা গুপ্ত সমিতির অবদান রয়েছে। সেই গুপ্ত সমিতিটা কি? হেটাইরিয়া ফিলিকে। তো এই হেটাইরিয়া ফিলিকে গুপ্ত সমিতির কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আর এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নও আসতে পারে যে টিকা লেখো হেটাইরিয়া ফিলিকে, বা ছোট প্রশ্ন গ্রিক জাতীয়তাবাদ আন্দোলনে বা গ্রিসের স্বাধীনতা আন্দোলনে কোন গুপ্ত সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বা হেটাইরিয়া ফিলিকে কে কবে প্রতিষ্ঠা করেন, বা হেটাইরিয়া ফিলিকের অপর নাম কি। এটার কিন্তু একটা অপর নাম আছে। অপর নামটা কি? বান্ধব সভা। আচ্ছা, এবার এই হেটাইরিয়া ফিলিকে কবে প্রতিষ্ঠা হয়েছিল সেই সালটা মনে রাখতে হবে, 1814। তাহলে 1814 সালে এটা কি হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, এবার কে প্রতিষ্ঠা করেছিল? প্রতিষ্ঠাতার নাম মনে রাখতে হবে, স্কুপাস। কে প্রতিষ্ঠা করেছিল? স্কুপাস। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা রিলেটেড একটা নোটস তোমাদের জন্য রয়েছে, তোমরা দেখে নাও। আর তিনটে ইম্পর্টেন্ট সাল, একটা 1821, একটা 1830, আর একটা 1841। প্রথম সালটা ইম্পর্টেন্ট কেন? কারণ এই সালেই হেটাইরিয়া ফিলিকে গুপ্ত সমিতির নেতৃত্বে মোল্ডাভিয়া আর ওয়ালেশিয়াতে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে গ্রিস। আর একটা 1830 সালটা কেন? কারণ এই সালেই গ্রিস স্বাধীনতা লাভ করে। আর 1841টা কেন বিখ্যাত? কারণ মিশর স্বাধীনতা লাভ করে। তাহলে প্রশ্ন আসতে পারে মিশর কবে স্বাধীনতা লাভ করে, গ্রিস কবে স্বাধীনতা লাভ করে। ঠিক আছে, আর এখান থেকে কি প্রশ্ন আসবে তো বলেই দিলাম। তো তোমরা ভিডিওটা পজ করে ভালো করে খাতায় নোট করে নাও, যাতে পরে পড়তে সুবিধা হয়। আজকের জন্য এইটুকুই। আবার পরের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে খুব শীঘ্রই আসবো। টাটা।